হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি আমি যে টপিকটার উপরে আলোচনা করব সেই টপিকটা হলো সেন্টেন্স। আপনারা যারা সেন্টেন্সের উপরে ভিডিও করতে বলেছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি আমি ডেডিকেট করলাম। আজকে তাহলে টপিকটা হলো সেন্টেন্স। সেন্টেন্স স্ট্রাকচার বা কনস্ট্রাকশনটা কি, যদি আমরা খুব সিম্পলি বুঝে নিই, এস প্লাস ভি প্লাস ও, অর্থাৎ একটি সেন্টেন্সে তিনটে এই বেসিক এলিমেন্ট থাকে, এস, ভি অ্যান্ড ও। কিন্তু এই তিনটে বেসিক এলিমেন্টস তার জায়গার কিন্তু পরিবর্তন করে, অর্থাৎ এস, ভি, ও পরপর অনেক ক্ষেত্রে থাকে না। কেন থাকে না বা কখন জায়গার পরিবর্তন হয়, তো সেই কারণে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সেন্টেন্স এবং তার ক্লাসিফিকেশন কিংবা টাইপস। তো সময় নষ্ট না করে আসুন মূল ভিডিওতে আমরা চলে যাই। তাহলে আমরা যদি সেন্টেন্সকে ক্লাসিফাই করি, মেইনলি আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ দুটো কনসেপশনের উপরে ভাগ করতে পারি। প্রথমেই যেটা বলবো যে দুটো কনসেপশনের উপরে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি। কিরকম? আমরা প্রথম যে কনসেপশনটা পাই সেটা হলো কি, অ্যাকর্ডিং টু মোড of expression. According to mode of expression. This is first conception. Second one ki, according to construction. According to কনস্ট্রাকশন। তাহলে এই দুটো কনসেপ্টসের উপরে আমরা সেন্টেন্সকে ক্লাসিফাই করতে পারি। আজকে আমি অ্যাকর্ডিং টু মোড অফ এক্সপ্রেশন এই কনসেপ্টটার উপরে আমি আলোচনা করব, বা এই ক্যাটাগরিতে আমরা সেন্টেন্সকে কিভাবে ক্লাসিফাই করতে পারি। তাহলে আমরা অ্যাকর্ডিং টু মোড অফ এক্সপ্রেশন, এখানে আমরা সেন্টেন্স এর যে ক্লাসিফিকেশন আমরা করতে পারি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। এরপরে আমরা কি পাচ্ছি? এরপরে আমরা পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপরে আমরা কি পাচ্ছি? এরপরে আমরা পাচ্ছি exclamatory sentence. এরপরে আমরা কি পাচ্ছি? এরপরে আমরা পাচ্ছি imperative sentence. ওকে, এরপরে আমরা কি পাচ্ছি? এরপরে আমরা পাচ্ছি optative সেন্টেন্স। এরপরে আমরা পাচ্ছি emphatic সেন্টেন্স।
ওকে, তাহলে আমরা অ্যাকর্ডিং টু মোড অফ এক্সপ্রেশন এই কনসেপশনের উপরে বেস করে আমরা সেন্টেন্সকে এই কয়েকটি ভাগে ভাগ করতে পারি। কিন্তু এখানে একটু মনে রাখতে হবে, মডার্ন কনসেপশনে, মডার্ন গ্রামারিয়ান যে কনসেপ্টস আছে সেখানে কিন্তু মেইনলি আমরা পাবো এই চারটে ক্লাসিফাইড সেকশনটা আমরা পাবো, অর্থাৎ অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু আমাদের এছাড়াও কিন্তু বাকি এই দুটো অপশন, দুটো ভাগ আমাদের আছে, অবজেক্টিভ সেন্টেন্স এন্ড এমফ্যাটিক সেন্টেন্স। তো আমি প্রথমেই যেটা বললাম যে আজকে আমি এই অ্যাকর্ডিং টু মোড অফ এক্সপ্রেশন এই ভাগটা নিয়ে আলোচনা করব। অন্য ভিডিওতে আমি সেকেন্ড ওয়ান অর্থাৎ অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন সেটা নিয়ে আলোচনা করব। এই অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন অনুসারে একটা সেন্টেন্সকে কটি ভাগে ভাগ করা যায় সেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। তো চলুন এবার অ্যাকর্ডিং টু মোড অফ এক্সপ্রেশনে যে সেন্টেন্সের ক্লাসিফিকেশন আমরা পেলাম একটু বিস্তারিত আলোচনা সেরে। তাহলে প্রথমে যে সেন্টেন্সটি পেলাম, যে টাইপ পেলাম, অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স অর আ ডিক্লারেটিভ সেন্টেন্স? বাংলায় একে আমরা বলি বিবৃতিমূলক বাক্য অথবা সাধারণ উক্তি। অর্থাৎ এই বাক্যে আমরা কোনো কথাকে, কোনো বিষয় আমরা সাধারণভাবে আমরা তুলে ধরব, অর্থাৎ সিম্পলি টু প্রেজেন্ট সাম ইনফরমেশন, টু গিভ সাম পয়েন্টস, অর যদি আমরা পরিষ্কার করে বা সহজ করে বলি যে কিছু বলা, কোনো বিষয়ে কিছু বলা। অর্থাৎ সাধারণভাবে যখন আমরা কোনো কথা বলি এবং সেই কথাকে যখন সাধারণভাবে একটি বাক্যে আমরা ব্যবহার করি, সেই ধরনের বাক্যকে কিন্তু আমরা বলি অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। যদি উদাহরণ হিসেবে আমরা যদি দেখি এক্সাম্পল হিসেবে যে একটা অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্সের আমরা এক্সাম্পল কি হবে? যদি আমরা সিম্পলি লিখি হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। অর্থাৎ এখানে হি ইজ আ গুড বয় এই সেন্টেন্সটি কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। কেন? সিম্পলি বা মিয়ারলি একটা ফ্যাক্টটাকে আমাদেরকে স্টেট করা হলো, বা আমরা বললাম একটা বিষয়ে জানলাম যে ছেলেটা কেমন, সিম্পলি আমরা স্টেট করলাম, বললাম। তাহলে এইরকম ভাবে যখন আমরা কোনো বাক্য লিখব সেগুলো কিন্তু অ্যাসার্টিভ অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স হবে। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি অন্য কোনো আপনাদের মতামত থাকে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। এবার আমরা যাচ্ছি সেকেন্ড ওয়ান, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই কথাটির অর্থ কি? খুবই সহজ, সিম্পলি কি প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ এই বাক্যটির মধ্যে দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে এটাও কিন্তু যদি আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখে নিই, the interrogative sentence কিরকম? Do you play football? Do you play football? অর্থাৎ এই বাক্যে আমরা কোশ্চেন করছি, প্রশ্ন করছি। তাহলে সিম্পলি কোশ্চেন বা প্রশ্ন করা হলে সেই বাক্যকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা যাব
এরপরে আমরা যাচ্ছি কি পেলাম, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, হোয়াট ইজ অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্সকে বলা হয় কি, বলা হয় আবেগ, আবেগ সূচক বাক্য। অর্থাৎ আমরা যখন আমাদের কথায় আমাদের আবেগকে প্রকাশ করি, সেটা দুঃখ হতে পারে, সেটা বিস্ময় হতে পারে, সেটা আশ্চর্য হতে পারে, এই ধরনের আবেগকে যখন বা ফিলিংস বা অনুভূতিকে আমরা যখন প্রকাশ করি, তখন আমাদের কি এই বাক্যের আমাদের প্রয়োজন হয় বা এই বাক্যে আমরা লিখি। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এই এক্সক্লামেটরি সেন্টেন্স এর জন্য কিন্তু একটা বিশেষ পাংচুয়েশন মার্ক আছে। কিরকম? তাহলে আমরা আগে যদি বাক্য একটা লিখি, এক্সক্লামেটরি সেন্টেন্সে কিরকম ভাবে আমরা একটা বাক্য লিখতে পারি, আমরা যদি লিখি alas he is no more, alas he is no more। অর্থাৎ এই বাক্যে একটা সাইন আমরা দেখলাম, এক্সক্লামেটরি সাইন বলা হয় এই সাইনটাকে, এখানেও আছে। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, আমাদের মনে একটা বিশেষ অনুভূতি তাকে প্রকাশ করলাম। সেই অনুভূতিটা এখানে কি? বেদনা বা দুঃখ। অর্থাৎ বাক্যটার মধ্যে কি বললাম? যে হায়, সে আর বেঁচে নেই। তাহলে এইরকম কোন দুঃখ, বেদনা অথবা আনন্দ হতে পারে, বিস্ময় হতে পারে, সেখানেও কিন্তু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করি। যেমন আমরা আরো একটু উদাহরণ যদি লিখি, বা আমি যদি মুখে বলি হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচ জিতেছি। তো এইরকম কথা যখন আমরা বলবো, তখন সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা ব্যবহার করব, এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা লিখব আমাদের কথা। এরপরে কি আছে? এরপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো আদেশ বা অনুজ্ঞা সূচক বাক্য। অর্থাৎ যে বাক্যে আমরা কাউকে আদেশ দিই, কাউকে উপদেশ দিই, কাউকে নির্দেশ দিই, এই ধরনের কোন কথা যদি আমরা বলি, তাহলে সেই বাক্যটি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে লিখি। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে আমরা লিখবো? আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে লিখবো? এক্সাম্পল হিসেবে আমরা যদি লিখি, কিরকম? আমরা যদি বলি, আমরা বললাম ক্লিন দা ব্ল্যাকবোর্ড। ক্লিন দা ব্ল্যাকবোর্ড অর্থাৎ এখানে আমরা আদেশ দেব, বা ছাত্রদেরকে আমরা যখন বলি যে ক্লিন দা ব্ল্যাকবোর্ড, ওপেন দা ডোর, ক্লোজ দা উইন্ডো, কাম হেয়ার, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। এখানে একটা বিষয় লক্ষণীয়, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু উজ্জ্ব থাকে এবং সাবজেক্ট সর্বদাই সেকেন্ড পারসন। আমরা পারসন সম্পর্কে নিশ্চয়ই আমাদের এক আইডিয়া আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমাদের কিন্তু এখানে সেকেন্ড পারসন, অর্থাৎ এখানে ইউ উজ্জ্ব আছে, ইউ ক্লিন দা ব্ল্যাকবোর্ড, সব সময় উজ্জ্ব থাকে। তাহলে যে চারটে প্রধান বাক্য, অর্থাৎ অ্যাকর্ডিং টু মোড অফ এক্সপ্রেশন, সেই চারটে প্রধান বাক্যের কিন্তু ক্লাসিফিকেশন এবং এক্সাম্পল আমরা দেখে নিলাম। এরপরে কি করব? এরপরে আমরা যাব বাকি যে দুটি বাক্য, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স এর কথার অর্থ কি? এই কথার অর্থ কি? অপটেটিভ সেন্টেন্স মানে হলো কি? ইচ্ছা সূচক। তার মানে কি? এই বাক্যের মধ্যে আমরা আমাদের ইচ্ছেটাকে প্রকাশ করব, আমাদের কারোর ক্ষেত্রে, কারোর বিষয়ে মনের যে ইচ্ছেটা হয়েছে সেটাকে প্রকাশ করব। সেটা অবশ্যই
কারোর ভালোর জন্য, আবার এও দেখা গিয়েছে কখনো কখনো একটু দুঃখ বা রেগেও এরকম আমরা বলি, এরকম আমরা দেখেছি কখনো কখনো। তো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল হিসেবে বুঝি, আমরা যদি লিখি কিরকম লিখি, আমরা যদি লিখি মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও। তাহলে আমরা এই বাক্যে তার কি দীর্ঘজীবন কামনা করছি, তাই তো? তাহলে এইরকম ভাবে আমাদের ইচ্ছেকে প্রকাশ করি। আমরা বলতে পারি গড ব্লেস ইউ, আমরা বলতে পারি মে ইউ বি স্ট্রঙ্গার, এরকম ভাবে যাই বলি না কেন, যে কথার মধ্য দিয়ে আমাদের ইচ্ছাকে প্রকাশ করি অথবা আমাদের উইশটাকে প্রকাশ করি, আমরা বলতে পারি উইশ ইউ হ্যাপি জার্নি, যাই বলি না কেন, এই সকল কথাগুলো কিন্তু, এই সব কথা আমরা কিন্তু যে ফর্মে ব্যবহার করি, অর্থাৎ যে সেন্টেন্স ফর্মে ব্যবহার করি, সেই সেন্টেন্স ফর্মটার নামটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স। এরপরে যেটা আছে সেটা হলো এমফ্যাটিক সেন্টেন্স। এমফ্যাটিক সেন্টেন্স কথাটার অর্থ কি? জোর সূচক বাক্য। তার মানে আমরা অনেক সময় কথা বলার সময় একটু জোর দিই। কিরকম জোর দিই? তোমাকে এটা করতেই হবে, তুমি সেখানে যাবেই, এরকম ভাবে আমরা কিন্তু কখনো কখনো কথা বলি। এই ধরনের কথা যখন আমরা বলবো তখন আমাদের এমফ্যাটিক সেন্টেন্স ব্যবহার করতে হবে। তাহলে এমফ্যাটিক সেন্টেন্সের একটি এক্সাম্পল আমরা দেখি কিরকম ভাবে আমরা এমফ্যাটিক সেন্টেন্স আমরা লিখতে পারি, কিরকম ভাবে লিখতে পারি দেখে নিই। আমরা যদি বলি ডু consult, do consult with a doctor। তাহলে এখানে আমরা এমফাসাইজ করলাম, কোথায় এমফাসাইজ করলাম? আমরা এমফাসাইজ করলাম কনসাল্ট মানে কি? কনসাল্ট মানে হলো পরামর্শ করা কোনো বিষয়ে। এই ভার্বটা দিয়ে কিন্তু আমরা এমফাসাইজ করলাম, ডু কনসাল্ট। তাহলে এখানে আমরা এমফাসাইজ করলাম এবং এই স্ট্রাকচারটা কিন্তু একটু খুব মজার। কিরকম মজার? যেরকম আরেকটি এক্সাম্পল যদি আমি এখানে দিই, এরকম যদি লিখি ডু হি মাস্ট। আপনারা লক্ষ্য করুন এই স্ট্রাকচারটি কিরকম, ডু হি মাস্ট, এখানে কিন্তু ডাজ হচ্ছে না। তার কারণ এখানে মাস্ট মোডাল এবং তার ভার্বটা কিন্তু ডু আছে, কিন্তু কি হচ্ছে সাবজেক্টটা কিন্তু ভার্বের পরে বসছে। তাহলে এই সেন্টেন্স কনস্ট্রাকশন বা স্ট্রাকচারের যে এরর বা মিস্টেক থাকে, সেই মিস্টেক বা এরর কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করার জন্য আমাদের আগে এই প্রাইমারি কনসেপশনটা থাকা দরকার। তো সেই কারণে আমি আজকে এই ভিডিওতে এই প্রাইমারি কনসেপ্টটা নিয়েই আমি এসেছি, যাতে আমাদের সুবিধা হয় এরর্স বা মিস্টেক গুলোকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে এখানে ডু হি মাস্ট এই কথার অর্থ কি? সে করবেই, সে করবেই, এরকম ভাবে সে যাবেই, সে খাবেই, এরকম ভাবে। এবং আমরা দেখি এখানে কি, এখানে ডু ভার্বের একটা ব্যবহার থাকে। এছাড়া সাবজেক্ট ভার্বের কি পরে বসে, ভার্ব আগে আসে, অনেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো স্ট্রাকচার। তাহলে প্রত্যেকটা এই যে আমরা ক্লাসিফাইড সেকশনটা পেলাম বা সেন্টেন্স ফর্মসটা পেলাম এবং তার এক্সাম্পল আমরা কিন্তু দেখলাম, তাহলে আমাদের এই এক্সাম্পলস গুলো দেখে আমাদের কিন্তু স্ট্রাকচারটা অবশ্যই খেয়াল করতে হবে।
কারণ এই স্ট্রাকচারটাই কিন্তু আমাদের যদি মিসপ্লেসড হয়, অর্থাৎ সেন্টেন্সের যে শব্দগুলো আছে সেন্টেন্সের মধ্যে সেই শব্দগুলো যদি মিসপ্লেস করে দেওয়া যায়, তাহলে সে স্ট্রাকচার বা কনস্ট্রাকশনের এরর্স বা মিস্টেক হয়ে যাবে। তাহলে আমরা আজকের এই ভিডিওতে দেখলাম অ্যাকর্ডিং টু মোড অফ এক্সপ্রেশন এই কনসেপ্টসে আমরা একটা সেন্টেন্সকে কিভাবে ক্লাসিফাই করতে পারি। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে বা আপনাদের আশেপাশে যারা আছে সকলের মধ্যে এটা শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যখন আমি আবার নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তার কারণ আমার নেক্সট ভিডিও অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। এবার এই অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন অনুসারে আমার নেক্সট ভিডিওতে আলোচনা করার পরে আমি আপনাদের জন্য স্ট্রাকচার বা কনস্ট্রাকশনের যে টিপিক্যাল বলুন ডিফিকাল্ট বলুন যে এরর্স বা মিস্টেকস থাকে আমি আলোচনা করব। তাহলে আশা রাখি আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখছেন বা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।